আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, সালাম এবং একই সঙ্গে আমার একটা অভিভূত ভাব সেটা শেয়ার করতে চাই যে তরুণদের এই সভায় আসতে পারা এবং আপনার সামনে দাঁড়িয়ে কথা বলা এটা আমার জন্য অত্যন্ত সম্মানের। ফলে আমার নিজের মধ্যে অত্যন্ত এক ধরনের অনুভূতি হচ্ছে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি এই যে প্রতিনিধি সভা, যেখানে আপনারা সকলে একত্রিত হচ্ছেন এবং যে প্রাণবন্ত যে আপনাদের যে আকাঙ্ক্ষা, আপনাদের যে অভিপ্রায়টা আমি দেখছি এখানে, এটা আমাদেরকে বিপুলভাবে উৎসাহিত করে এবং সেটা একই সঙ্গে আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের শহীদরা, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা কথা বলছি, তাদের স্মৃতি, তাদের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটি ঘটনা, সেই তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে একটা নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর যে উত্থান ঘটেছে, এটা আপনাদের তরুণদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। আপনারা একটা নতুন রাজনৈতিক দলের স্বপ্ন দেখছেন এবং আপনাদের অভিনন্দন। অবশ্যই তরুণদের রাজনৈতিক দলের এই প্রক্রিয়া শুরু থেকেই করবার কথা ছিল, এটা আমি বলেছি। আপনারা যারা আমার কথা শুনেছেন বিভিন্ন সময়ে, এখানে আক্তার আছেন, সার্জিস আছেন এবং তুষার আছেন, দেখেছেন যে প্রথম থেকে বলেছি যে তরুণদের রাজনৈতিক দল করবার প্রক্রিয়াটা অবিলম্বে শুরু করা দরকার। কারণটা হচ্ছে আমরা 5ই আগস্টের পরে একটা নতুন ঐতিহাসিক পর্বে প্রবেশ করেছি। নতুন ঐতিহাসিক মুহূর্ত, নতুন একটা ঐতিহাসিক পর্ব। এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়। যদি আপনারা ভাবেন এই ঐতিহাসিক পর্বটা শুধুমাত্র বাংলাদেশের জন্য, তাহলে আপনারা ভুল করবেন এবং আগামী দিন আপনারা ব্যর্থ হবেন। কারণ বাংলাদেশে 5ই আগস্টের ঘটনার তার যে আন্দোলন, তার যে ভূকম্পন, এটা দক্ষিণ এশিয়াকে কাঁপিয়ে দিয়েছে। তার যে ভূকম্পন, এটা ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকাতেও কাঁপিয়ে দিয়েছে। আপনি কি করে আপনি জানেন? কারণ হলো, আজকে যদি আপনি ট্রাম্প এই যে জিতলো একটু আগে, এই কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে তার অভিষেক হলো, এবং তার আসার পরে তার যে কথাবার্তা, একটা কর্পোরেশনের পক্ষে, অল্প কিছু মিলিয়নারের পক্ষে যে নতুন দুনিয়া তারা তৈরি করছে সমস্ত পৃথিবী ব্যাপী, এটা যে পুরনো ব্রিটিশ কলোনিয়ালিজমের যে এটা একটা ধারাবাহিকতা, তার বিপরীতে যদি আপনারা আপনাদের বিপ্লবকে 5ই আগস্টকে বিচার করেন, আপনারা একটা অসাধারণ কাজ করেছেন। এটা বিশ্বের জনগণের কাছে একটা নতুন ধরনের বার্তা। ফলে নতুন যে দল আপনারা করছেন, সে দল করবার আগে আপনাদের এই বাস্তবতাটুকু, আপনারা কারা, আপনারা কোথা থেকে এসেছেন, কি প্রেরণা আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, এবং যে কারণে শেখ হাসিনাকে, একটা ফ্যাসিস্ট শাসককে আপনারা দিল্লিতে পলায়ন করতে বাধ্য করেছেন, এর তাৎপর্য আপনাদেরকে বুঝতে হবে নিজেদের আগে। এবং সেই পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলবো। স্বভাবতই আমার অনেক কথা বলার আছে এবং বলবো আপনাদেরকে ভবিষ্যতে। আমি লেখালেখি করছি, কিন্তু আমি 100% আপনাদের পেছনে, আপনারা প্রত্যেকে জানেন এটা। এবং আজকে যখন আলোচনা করছিলেন যে আপনারা ফ্যাসিবাদের বিলোপ কথাটা যখন আলোচনা করছিলেন, আমার মনে আছে যে 3 তারিখ আগের রাত্রে, তার আগের 2-3 দিন রাত্রে থেকে একটা বড় ধরনের একটা উদ্যোগ ছিল এই কথাটা আপনাদের দিকে বলানো, যে আপনারা শুধু একজন ব্যক্তির পদত্যাগ চান, আপনারা খালি শেখ হাসিনার পদত্যাগ চান। আমি জানি যে আজকে যে নাহিদ এখানে উপস্থিত থাকতেন, তিনি স্বীকার করতেন যে তার আগের দিন রাত্রে আমাকে বলতে হয়েছে যে ফ্যাসিবাদ শুধুমাত্র এটা মতাদর্শ নয়, এটা একই সঙ্গে একটা রাষ্ট্র ব্যবস্থা এবং একই সঙ্গে এটা একটা ফ্যাসিস্ট শক্তি। এই তিনটাকে আলাদা করে আপনাদেরকে লড়াই, আগামী দিনে রণনীতি এবং রণকৌশল আপনাদেরকে প্রণয়ন করতে হবে। সেক্ষেত্রে আমার ধারণা আপনারা এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট পরিমাণ ভাবেন না এখনো, যেটা আপনাদের জন্য আগামী দিনে বিপদের কারণ হতে পারে।
কেন আলাদা? ফ্যাসিবাদ হচ্ছে একটা ইডিওলজি, যেখানে আমরা মনে করি যে যে নিজে ফ্যাসিস্ট সে মনে করে তার তত্ত্ব দ্বারা তার তত্ত্বটা একমাত্র সত্য তত্ত্ব, আর বাকিদের এটা মিথ্যা। আপনি যদি সেকুলার হন তাহলে ইসলামিস্টটা মিথ্যা, আর আপনি যদি ইসলামিস্ট হন তাহলে সেকুলাররা মিথ্যা। আপনি যদি আদিবাসী হন তাহলে বাঙালিরা মিথ্যা, আর আপনি যদি বাঙালি জাতিবাদী হন তাহলে এই বিভিন্ন রকম ক্ষুদ্র জাতিসত্তা মিথ্যা। এটা কিন্তু ফ্যাসিবাদের নানান প্রকরণ, নানান রূপ আছে। আজকে বাঙালি জাতিবাদী ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে বা তার উৎখাত হবার প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে পাশাপাশি কিন্তু ধর্মীয় জাতিবাদ, যাকে আমরা হিন্দুত্ববাদ বলি, এবং একই সঙ্গে ধর্মীয় জাতিবাদ এটা ইসলামপন্থী ধর্মীয় জাতিবাদ হতে পারে, এটাও কিন্তু ফ্যাসিবাদের একটা রূপ। আপনাদেরকে এগুলাকে কিন্তু মোকাবেলা করতে হবে আগামী দিনে। তাহলে প্রথম থেকে আমাদের পরিষ্কার থাকতে হবে আপনারা যে রাজনৈতিক দল করতে যাচ্ছেন সেই রাজনৈতিক দলের লক্ষ্য হচ্ছে সকল ধরনের ফ্যাসিবাদের বিপরীতে দাঁড়ানো। এবং এটা যদি আমরা পরিষ্কার করে না করি তাহলে আমরা আগামী দিনে সত্যিকার অর্থে যে দলটা আপনারা করতে যাচ্ছেন সেখানে আমরা কিন্তু ভুল করে বসবো। আমি দ্বিতীয়ত আরো যে কথা বলবো, যেহেতু আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি এবং আপনার সঙ্গে পূর্ণ সঙ্গতির জন্য কথা বলছি, আগামী দিনে যখন আপনারা দল করবেন, রাজনৈতিক দল, এটা করবার আগে আপনাদেরকে বুঝতে হবে যে গণ অভ্যুত্থানটা যখন করেছেন, ঘটেছে, এর তাৎপর্যটা কি, রাজনৈতিক তাৎপর্যটা কি। দল দিয়ে রাজনীতি করা যায়, কিন্তু এর বাইরেও জনগণ কিন্তু ইতিহাস তৈরি করে। ফলে 5ই আগস্টে যে ইতিহাস যারা তৈরি করেছে তারা আপনাদের নেতৃত্বে করেছে বটে, কিন্তু এটা একটা গণ অভ্যুত্থান ছিল। এবং এই গণ অভ্যুত্থানের যে প্রথম যে তাৎপর্য সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র কায়েম হয়, এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যাকে বলি গণ সার্বভৌমত্ব, পপুলার সভারেন্টি ইংরেজিতে বলা হয়, গণ সার্বভৌমত্ব কায়েম হয়। গণ সার্বভৌমত্ব মানে হচ্ছে জনগণই ক্ষমতার অধিকারী, সকল প্রকার কর্তৃত্ব এবং ক্ষমতা জনগণের তরফ থেকে আসে। এবং যেহেতু এটা জনগণের তরফ থেকে আসে, 5ই আগস্টে জনগণের হাতে ক্ষমতা এসে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ক্ষমতা আমরা রাখতে পারি নাই। এটা আপনাদেরকে বিচার করতে হবে, পর্যালোচনা করতে হবে যে কোথায় আপনারা ভুল করেছেন। কারণ এই গণ অভ্যুত্থানকে, যেখানে গণই সার্বভৌম, এই গণের সার্বভৌমত্ব থেকে আপনারা বুঝতে পারেন নাই, আপনারা তাকে তাৎপর্য যথেষ্ট পরিমাণ বোঝেন না বলে তাকে শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে আপনারা তাকে আবার পুনরায় ফেরত পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আজকে আপনারা যে তরুণরা এখানে বসেছিলেন, আপনাদেরই উচিত ছিল, আপনাদেরই থাকার কথা ছিল রাষ্ট্র ক্ষমতায়। তরুণ বিপ্লবীরা নতুন বাংলাদেশ গড়ছে এবং তাদের নেতৃত্বে পুরো উপমহাদেশ বদলে যাচ্ছে, পুরো দুনিয়া বদলে যাচ্ছে। সারা দুনিয়ার যে ব্যবস্থা, যেটাকে আমরা নিউ লিবারাল ইকোনমিক পলিসি বলি, পুঁজিতান্ত্রিক ব্যবস্থা বলি, বিভিন্ন রকম বহুজাতিক কোম্পানির যে স্বার্থ, তার বিরুদ্ধে আজকে আপনারা সারা বিশ্বের নজির হয়ে থাকতেন। কিন্তু এই মুহূর্তটুকু আমরা ভুল করেছি, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। এবং যেহেতু আমরা করেছি, করার পরে আমরা এখন বলছি আমাদের একটা ঘোষণা দরকার। আপনারা এখন বলছেন সেই ঘোষণা দেওয়ার কথা ছিল 5ই আগস্টে, দেরিতে কেন করছেন? দেরিতে হলে কি ঘোষণা দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়। আমি 100% আপনাদের পক্ষে। যে কোনো মুহূর্তে জনগণ যদি চায় অবশ্যই জনগণ ঘোষণা দিতে পারে, এবং এই রাষ্ট্রের বা ডক্টর ইউনূসের কোনো অধিকার নাই ঘোষণাকে বন্ধ করার, এবং আপনাদের কোনো অধিকার নাই এই ঘোষণা না করার। কিন্তু এটা আপনারা করেছেন। আপনাদের ভুলগুলা আপনারা পরিষ্কার করে বোঝার চেষ্টা করুন। প্রোক্লেমেশন এটা একটা ঐতিহাসিক দলিল, এটা একই সঙ্গে একটা আইনি দলিল। ঘোষণার মধ্য দিয়ে একটা রাজনৈতিক জনগোষ্ঠী তার হাজিরা, তার উপস্থিতি সে সারা বিশ্বকে জানায়, যে কারণে আমরা 10 এপ্রিল 1971 সালে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স করেছিলাম। এটাকে বলে প্রোক্লেমেশন। কিন্তু আপনারা সেই ঘোষণা 5ই আগস্টে দেননি। সেই ঘোষণা দেওয়ার কথা ছিল জনগণের সামনে। আপনাদের বলা উচিত ছিল এই বিপ্লব আমরা নেতৃত্ব দিয়েছি এবং এই বিপ্লবের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছি এবং শেখ হাসিনাকে দিল্লিতে
পালাতে বাধ্য করেছি। আজকে থেকে আমরা ক্ষমতা গ্রহণ করলাম জনগণের নামে। কিন্তু আপনারা হাততালি দেবেন না, আপনারা সেটা করেননি। না করে বাংলাদেশকে আরো বহু বছর পিছিয়ে দিয়েছেন। আগামী দিনে এই ভুল করবেন না প্লিজ। আপনারা ক্ষমতা যখন লড়াই করবেন, রাজনৈতিক দল যখন করবেন, তখন জনগণের পক্ষে ক্ষমতা তৈরির রাজনীতি করতে আপনারা নামছেন। আবারও একই ভুল যদি আপনারা না করেন, তার জন্য কি ভুল আপনারা 5ই আগস্টে করেছেন এটা আপনাদের মনে রাখতে হবে। এখন আপনারা কি বলছেন, উপদেষ্টা কারা আছে তাদেরকে সমালোচনা করছেন, সরকারকে সমালোচনা করছেন। ডক্টর ইউনূস অবশ্যই ব্যর্থ হবেন এবং এই সরকার অবশ্যই এই গণঅভ্যুত্থান থেকে জাত বটে, কিন্তু এই সরকার ব্যর্থ হতে বাধ্য অনিবার্যভাবে, যেহেতু গণঅভ্যুত্থানের স্পিরিট এই সরকার নাই। এই সরকার গণঅভ্যুত্থানের স্পিরিটের উপর দাঁড়ানো নাই। তাহলে গণঅভ্যুত্থান কোথায় গেল? গণঅভ্যুত্থান এখানে হাজির আছে। আপনি কি বুঝতে পারেন? নিজের বুকে হাত দেন, হাত দিয়ে বোঝেন এই যে মা কেঁদে গেল, এই কান্না আপনার বুকে আছে কিনা। যদি এই কান্না আপনার বুকে থাকে, তাহলে ক্ষমতা কাকে বলে এটা আপনাকে বুঝতে হবে। গণ ক্ষমতা কাকে বলে এটা আপনাকে বুঝতে হবে। জনগণই ক্ষমতার সমস্ত কিছুর অধিকারী। ফলে জনগণের পক্ষে আপনি যখন কথা বলেন, আপনি তখন আর দল নন, আপনি তখন জনগণ। জনগণ এবং দল এক কথা নয়। আপনারা এখন দল করতে নেমেছেন, কিন্তু আমি এখন সন্দেহ করব আপনারা কি আরেকটা বিএনপি বানাবেন, নাকি সত্যিকারের বিপ্লবী, সত্যিকারের যে গণঅভ্যুত্থানটা আমরা পূর্ণ করতে পারিনি, সেই গণঅভ্যুত্থানকে পূর্ণ করবার সাংগঠনিক শক্তি, পূর্ণ ক্ষমতা নিয়ে আপনারা তরুণরা আবার বাংলাদেশের ইতিহাসে, উপমহাদেশের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে হাজির হবেন। আপনি কি তাই করবেন? যদি তাই করে থাকেন, আপনাদের প্রতি অভিনন্দন। যদি আরেকটি দল করেন, লিবারেল দল যাদেরকে আমরা বলি, নির্বাচনবাদী দল, নির্বাচন সদস্য দল, এই যে দল যেটা করবেন, এই যে পুঁজিবাদী ব্যবস্থায় নির্বাচন মানে লুটেরা এবং মাফিয়াদের নির্বাচন। এই কোটি কোটি টাকা দিয়ে, 2 কোটি টাকা, 3 কোটি টাকা দিয়ে আপনারা যদি আবার শুধু নির্বাচনের মাধ্যমে সরকার বদলাতে চান, নতুন রাষ্ট্র গঠন করতে চান, এটা দুঃস্বপ্ন, এটা সম্ভব নয়। ইতিমধ্যে এই রাষ্ট্র নিজেকে সংহতি করছে। যে যারা গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত নয়, তারা এই রাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়েছে। তারা যে পরাজয়টা বরণ করেছিল 5ই আগস্টে, তারা নতুন করে নিজেকে সংগঠিত করছে। আপনারা সেটা খেয়াল করছেন না। কি করে সংগঠিত করছে? শেখ হাসিনা হঠাৎ করে বক্তৃতা দেয়নি। যদি আপনারা ভেবে থাকেন তিনি হঠাৎ করে বক্তৃতা দিয়েছে, তিনি বক্তৃতা হঠাৎ করে দেননি। দিল্লি প্রথম দিন থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করবার চেষ্টা করেছে। প্রথম দিন থেকে একটার পর একটা, যেটা আপনারা দেখেছেন, সে বন্যা থেকে শুরু করা, খাদ্য জিনিসপত্রের দাম বাড়ানো থেকে শুরু করা, এই কাজটা তারা করেছে। কিন্তু এখন তার যে পদক্ষেপ, এটা ট্রাম্প আসার পরে এবং নরেন্দ্র মোদীর সঙ্গে তার যে 12 তারিখে তার যে সাক্ষাৎ হবে, তারই আগে এটা ছিল লিটমাস টেস্ট। এটা পরীক্ষা আপনাদের জন্য, আপনারা কি করেন, আপনারা কি করে রিয়াক্ট করেন। ফলে এই রিয়াকশনের বিপরীতে আপনারা যারা একটু নিন্দা করেছেন, বলছে আমরা ভাঙ্গার রাজনীতি চাই না, আমি আপনাদের সঙ্গে একমত, কিন্তু আমার একটা কথা আছে, ভাঙ্গার রাজনীতি একই সঙ্গে গড়বারও রাজনীতি। আপনাকে যে কোনো ফ্যাসিস্ট আইকন যেটা আছে, এটার বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতে হবে। কিন্তু খেয়াল করতে হবে, ভূরাজনৈতিক যে বিন্যাস পৃথিবী ব্যাপী, এরা প্রচার করবে যে আপনার কোনো সরকার বাংলাদেশে নাই। যেহেতু আপনি একটার পর একটা বাড়িঘর পোড়াচ্ছেন, ভাঙিয়ে দিচ্ছেন, কেন আপনার কোনো রাজনৈতিক লক্ষ্য নাই। আপনি কি করতে চাইছেন? আপনি একদিকে 5ই আগস্টে নিজে ক্ষমতা নেননি, আপনি ক্ষমতা তুলে দিয়েছেন, আবার সে ফ্যাসিস্ট সংবিধানের দ্বারা নিয়োজিত চুপ্পুর হাতে। আপনারা বলতেছেন চুপ্পুর পদত্যাগ চান, কিন্তু পুত্রের পদত্যাগটা আপনারা আদায় করতে পারেননি। কিন্তু
চুপ্পুকে পদত্যাগ করতে হবে। 72 সালের সংবিধান বাতিল করতে হবে। কেন বাতিল করতে হবে? কারণ 72 সালের সংবিধান মুক্তিযুদ্ধের বিরোধী। কেন বিরোধী? কারণ 72 সালে আমরা ঘোষণা দিয়েছি, কি ঘোষণা দিয়েছিলাম? আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করব। 10 এপ্রিলে এটাই ছিল জনগণের ঘোষণা। এই ঘোষণার ভিত্তিতে আমরা মুক্তিযুদ্ধ করেছি। এবং সেই মুক্তিযুদ্ধ হওয়ার পরে সেই মুক্তিযুদ্ধ ছিনতাই করে নিয়ে গিয়েছে দিল্লি। তার জবাব এত বছর পরে আমরা 5ই আগস্টে দিতে পেরেছি। কিন্তু আমরা সংবিধান বাতিল করতে পারি নাই, আমরা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে পারি নাই। আমরা এখনো পর্যন্ত কমিশন দিয়ে আমরা কাজ চালাবার চেষ্টা করছি। এই ধরনের ইলিউশনে যদি আপনারা আক্রান্ত থাকেন, আপনারা জীবনে কিছু করতে পারবেন না। উপর থেকে এলিটদের, অভিজাত শ্রেণীদের ধরে ধরে এনে আপনারা যদি কমিশন বানান, যারা এর আগে আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী, যারা আন্তর্জাতিক ক্ষেত্রে সুবিধাভোগী, এদের দিয়ে আপনারা কি করবেন? সংস্কার নাকি নতুন ভাবে বাংলাদেশ গঠন? কি করবেন? গঠন করতে হবে বাংলাদেশকে। শব্দটা গঠনতন্ত্র, সংস্কার না। আপনাদের ভাষা এখনো ঠিক হয় নাই। এখন আপনার সংবিধান বলেন। সংবিধানটা বলে কলোনিয়ালরা। আমি কলোনিয়াল শাসক। আমি যদি আপনাকে শাসন করতে চাই তাহলে আমি সংবিধান লিখি। আর আমি যদি জনগণ, আমি নিজের শাসক হতে চাই, তখন আমি গঠনতন্ত্র প্রণয়ন করি। আপনাদের ভাষা এখনো ঠিক হয় নাই। শব্দটা গঠনতন্ত্র। বাংলাদেশের জন্য নতুন গঠনতন্ত্র দরকার। কারা করবে? এটা করবে জনগণ। এটা কোন উপর থেকে বসে কোনো এক্সপার্ট করবে না। যারা ওয়ার অন টেররের সহযোগী ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, তারা এগুলো করে দিবে না। বিদেশ থেকে ধরে ধরে আইনে আপনি ঢুকাবেন আপনার উপদেষ্টা সরকারে, আর মা এসে এখানে কেঁদে যাবে। এটা ছাড়া আপনি নতুন বাংলাদেশ বানাতে পারবেন না। ফলে যতক্ষণ পর্যন্ত না আপনারা নিজেরা সচেতন না হচ্ছেন, নিজেরা নিজেদের ভাষা ঠিক না করছেন, ততক্ষণ পর্যন্ত যে নতুন দলের কথা বলছেন তার প্রতি আমাদের সমর্থন থাকবে, কিন্তু একটা বিরাট প্রশ্নবোধক থাকবে আপনারা কতটুকু অগ্রসর হতে পারবেন। আমার দিক থেকে প্রথমত বিনীতভাবে বলবো, আমি আপনাদের এই রাজনৈতিক প্রক্রিয়ার 100% নিঃশর্ত সমর্থন করি, কিন্তু দয়া করে আপনারা একটু পড়াশোনা করবেন, একটু বোঝার চেষ্টা করবেন, নিজেদের মধ্যে আলোচনা করবেন যে কোনটা সঠিক শব্দ আর কোনটা জনগণের দিক থেকে তাকালে এটা সঠিক শব্দ নয়। যেমন বন্দোবস্ত, রাজনৈতিক বন্দোবস্ত এটা কন্ট্রাক্টারিয়ান। রাজনৈতিক পরিভাষা এটা হলো কন্ট্রাক্টারিয়ান। বাংলাদেশের লুটেরা মাফিয়া শ্রেণী আছে, বাংলাদেশের ফ্যাসিস্টরা আছে এখনো। তাদের সঙ্গে কি আপনারা পলিটিক্যাল সেটেলমেন্ট চান নাকি তাদের বিরোধিতা করতে চান? কি চান? তা বিরোধিতা করে বন্দোবস্ত কিসের আছে? ওদের সঙ্গে বন্দোবস্ত করবেন যে কি করে বাংলাদেশ চালাতে হবে, আওয়ামী লীগ কি করে আবার ক্ষমতা আসবে, বিএনপি কি করে আবার লুটপাট করবে, এইটা করতে চান? তো না করতে তাহলে সব শব্দ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন। শব্দটা গঠনতন্ত্র। বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে, বন্দোবস্ত চাই না। সেই গঠনে জনগণ করবে, জনগণই শক্তি। সমস্ত ফ্যাসিস্ট শক্তি, সকল প্রকার সেকুলার কিংবা ধর্মীয় সকল প্রকার ফ্যাসিস্ট শক্তি এই দেশ থেকে তাদেরকে উৎখাত করতে হবে। আপনি খেয়াল করেছেন যখনই 5ই আগস্টের পরে মাজার ভাঙা শুরু হয়েছে, খেয়াল করছেন না? এরা কারা? হঠাৎ কোত্থেকে উদয় হইল? এরা কারা? এরা সেই শক্তি যাদেরকে মোসাদ টাকা দেয়, যাদেরকে টাকা দেয় এখানে অস্থিতিশীল করার জন্য। মাজারের ব্যাপারে আমাদের আপত্তি থাকতে পারে। বহু হোটেলে গাঁজা খাওয়া হয়, ইয়াবা খাওয়া হয়, বহু কিছু হয়, বহু বড় বড় ক্লাবে। ওদেরকে কিছু করতে পারেন না, ধরে ধরে গরিবদের মাজার ভাঙবেন, এটা বোঝার মতো বুদ্ধি আমাদের থাকা উচিত, আপনাদের থাকা উচিত। কিন্তু আপনাদের তরফ থেকে আমরা বড় কোনো প্রতিবাদ দেখি নাই।
এবং দুর্ভাগ্য যে এ দেশে 5ই আগস্টের পরে যারা এ দেশের সনাতন ধর্মাবলম্বী তাদের নাগরিক এবং মানবিক অধিকার তাদের চাইবার অধিকার আছে, কিন্তু তারা যখন তাদের অধিকার চাওয়া শুরু করেছেন ঠিক আগের মতোই টুপিওয়ালা লোক দেখলে যেমন তাকে জঙ্গি বলতাম, ওদেরকে দেখে আমরা জঙ্গি বলা শুরু করেছি। এটা কি ঠিক কাজ হয়েছে? তাদেরকে ধরে ধরে বলছি তারা সব দিল্লির এজেন্ট, আপনাদেরকে বলা হয়েছে কিন্তু বিদেশি এজেন্ট, আপনারা ইসলামী জঙ্গি। এই যে ভাষা থেকে আপনারা মুক্ত হন নাই, যে যাকে তাকে ট্যাগ দেওয়া। কিন্তু 5ই আগস্টের পরে রাষ্ট্রদ্রোহিতার মামলা কি করে হতে পারে? এই রাষ্ট্রদ্রোহিতার মামলাটা আপনারা ফেস করবেন। রাষ্ট্রদ্রোহিতার মামলা দেয় কলোনিয়াল আইন, ঔপনিবেশিক আইন। একটা স্বাধীন দেশে যে কোনো নাগরিকের তার কথা বলার, তার সমাবেশের অধিকার আছে, এবং তার সঙ্গে কথা বলে তার যেটা ন্যায্য অধিকার, এটা নিয়ে যে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক, তার মধ্যে দিয়ে মীমাংসা, এটাকেই বলা হয় গঠনতান্ত্রিক প্রক্রিয়া, এটাকে বলা হয় কনস্টিটিউশনাল প্রসেস। ফলে এটা আপনাদেরকে বুঝতে হবে, যখনই আপনারা এই ব্যাপারগুলোকে পরিষ্কার থাকবেন না, তখন দিল্লির বিরুদ্ধে যত বড় বড় কথা বলেন কোনো কাজ হবে না। সমাজ বিভক্ত থাকবে বিভিন্ন রকম গ্রুপে। এটাকে মেটাবার কি পথ? একটা মাত্র পথ, আলাপ আলোচনা করা এবং কাউকে ট্যাগ না দেওয়া আননেসেসারি। আগে তার চিন্তা সম্পর্কে পরিষ্কার হওয়া দরকার। সে কি চায়? সে কি জনগণকে ক্ষমতায়িত করতে চায়, নাকি সে রাষ্ট্রকে ক্ষমতা করতে চায়? রাষ্ট্রদ্রোহিতা মানে রাষ্ট্রকে রক্ষা করবার, এই যে তথাকথিত আমলাদের রক্ষা করবার, তথাকথিত পুরুষদের আইন, ব্রিটিশ আইন রক্ষা করবার এইসব ভাষা, এইসব ভাষা থেকে আপনাদেরকে মুক্ত হতে হবে। সেজন্য যখন আমরা বলি যে গণ সার্বভৌমত্ব, দয়া করে কথাটা মুখস্থ রাখেন। একটু কঠিন লাগে, কারণ ভালো বাংলা আমরা এখনো পাই নাই। গণ সার্বভৌমত্ব, জনগণই সার্বভৌম, রাষ্ট্র সার্বভৌম নয়। রাষ্ট্র সার্বভৌম নয়। বাংলাদেশে মনে রাখবেন, এর আগেও একটা তর্ক হয়েছিল, পার্লামেন্ট সভারেন নাকি সভারেন না, সেটা এর আগেও হয়েছিল। এবং ইদানিং কালে হয়েছে যে ইমপিচ করতে পারে কিনা পার্লামেন্ট আপনার বিচারপতিদের। ফলে পার্লামেন্টও সভারেন না, একমাত্র সার্বভৌম হচ্ছে জনগণ। ফলে আপনারা যে দল করতে চাইছেন সে দল হতে হবে জনগণের দল। জনগণের সার্বভৌমত্ব কায়েম করা আপনাদের লক্ষ্য। আপনাদের একটা লাইন লাগবে, আর কিছু লাগবে না, এই যথেষ্ট। বাকিটা জনগণ বলে দেবে কি করে তাদের বিল হাওর রক্ষা করতে হয়, কি করে তাদের জমি রক্ষা করতে হয়, কি করে তাদের জীবিকা রক্ষা করতে হয়, এবং কি করে শেখ হাসিনা মতো ফ্যাসিস্টদের লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দিতে হয়। কিন্তু যদি আপনারা গণ সার্বভৌমত্বের মানে না বুঝেন, এবং তার সঙ্গে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের পার্থক্য না বুঝেন, এবং তার সঙ্গে তথাকথিত পার্লামেন্টের সভরেন্টি অর্থ এই পার্থক্য না বুঝেন, আপনারা আবারও পরাজিত হবেন। আবারও আপনাদের হাতে ক্ষমতা আসবে, কিন্তু আপনারা অতি আনন্দে আবার শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের চুপ্পুর হাতে অত্যন্ত আনন্দের সঙ্গে ক্ষমতা তুলে দেবেন। এটা চলতে পারে না। ফলে রাজনীতি তামাশা করার বিষয় না, মানুষের জীবন নিয়ে খেলা করার বিষয় না। হাজার হাজার তরুণ জীবন দিয়েছে, অনেকে পঙ্গু, এখনো কিন্তু কাতরাচ্ছে। তাদের সঙ্গে দয়া করে বিশ্বাসঘাতকতা করবেন না। যদি করতে না চান তাহলে পরিষ্কার হবেন আপনাদের রাজনীতিটা আপনারা কি করবেন। ফলে সেই ক্ষেত্রে আপনাদের রাজনীতি এক লাইনে হবে। যেই গণ অভ্যুত্থান আমরা সফল করতে পারিনি, যাকে আমি বলি সাংবিধানিক প্রতিবিপ্লব, সেই গণ অভ্যুত্থানকে পূর্ণ করবার জন্য পরিপূর্ণ গণ অভ্যুত্থান ঘটানো এবং পরিপূর্ণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণ সার্বভৌমত্ব কায়েম এবং বাংলাদেশের জনগণের জন্য নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবার রাজনীতি, এটাই আমরা আগামী দিনে করব। এই রাজনীতির ভিত্তিতে জনগণের মধ্যে ঐক্য তৈরি হবে। আপনাদেরকে অবশ্যই ইতিমধ্যে যেটা করতে হবে সেটা হলো যে গণ অভ্যুত্থান সুরক্ষার জন্য
আপনাদের অবিলম্বে প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। সে যে নামই আপনি দেন না কেন, কোনো না কোনো প্রতিষ্ঠান তুলতে হবে। কারণ গণ অভ্যুত্থানের স্মৃতি অতি দ্রুত মুছে ফেলা হবে, আপনাদের জনগণের স্মৃতি থেকেও এটা চলে যাবে। ফলে আপনাদের সামনে অনেক অনেক বেশি দায় এসেছে, আপনাদের কাঁধে অনেক বড় দায়। এবং আমি যাদের দিকে তাকিয়ে আছি, যে তরুণদের দিকে আমি তাকিয়ে আছি, আমি আপনাদের চেয়ে বয়সে অনেক বড়। আগামী দিনে আমি বেঁচে থাকবো কিনা আমি বলতে পারবো না, কিন্তু আজকে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 5ই অগাস্টে আমি নতুন বাংলাদেশ দেখেছি। আমার এই বাংলাদেশ যেটা দেখেছি, আমি নিশ্চিত আপনারা জয়ী হবেন। এই বাংলাদেশকে ঠেকিয়ে রাখবে এমন কোনো ক্ষমতা পৃথিবীতে কারো নাই। কিন্তু এই বিশ্বাসটুকু, যে বিশ্বাসটুকু আমি করছি, সেই বিশ্বাসটুকু আপনাকে করতে হবে। কিন্তু যদি আপনি সেই বিশ্বাসটুকু করেন, তাহলে ভাষা ব্যবহারের ক্ষেত্রে, রণধ্বনি তুলবার ক্ষেত্রে, প্রত্যেকটা স্লোগান তুলবার ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক হতে হবে। এটা সত্যি যে যেসব ভাঙচুর হচ্ছে আমরা তার নিন্দা করতে পারি। কি কারণে? যেহেতু বাংলাদেশকে অস্থিতিশীল করবার একটা আন্তর্জাতিক চক্রান্ত আছে। কিন্তু মোটেও দয়া করে ওই ফাঁদে পা দেবেন না যারা ভাঙচুরের কথা বলে মূলত গণ অভ্যুত্থানকে অস্বীকার করতে চায়। জনগণের যে চেতনা, যেটাকে পরাজিত হয়েছে 5ই অগাস্টের পরে, যে কোনো কারণ হোক না কেন, এই যে আগুন, এটাকে ছাই দিয়ে আপনি নেভাতে পারবেন না। এই আগুন জ্বলবে, কেউ চেষ্টা করবেন না। কিন্তু যদি আমরা ভূরাজনৈতিক বাস্তবতা মনে রাখি, দিল্লির কৌশল মনে রাখি, ডোনাল্ড ট্রাম্প আসার পরে সমস্ত পৃথিবীব্যাপী যে নতুন বিন্যাস শুরু হয়েছে, সেই প্রজ্ঞা আমরা মাথার মধ্যে রাখি এবং সেটার পরিপ্রেক্ষিতে আমরা সঠিক কৌশল গ্রহণ করি, তাহলে আমরা জিতবো অবশ্যই। কিন্তু জনগণের যে কোনো ক্ষোভকে সম্মান দিতে হবে। জনগণের যে কোনো যে রাগ, তার যে ক্ষোভ, এটাকে সম্মান দিতে হবে, এটাকে বুঝতে হবে। কারণ এটাকে কেন্দ্র করে গণ অভ্যুত্থানকে নস্যাৎ করবার চক্রান্ত, নস্যাৎ করবার তত্ত্ব তৈরি হবে। ঠিক যে কথা বলে আপনাদের হাত থেকে ক্ষমতা নিয়ে যাওয়া হয়েছে, কি বলেছিল ভুলে গেছেন দিনে? বলা হয়েছিল সংবিধান ছাড়া নাকি কোনো দেশ থাকতে পারে না, বলা হয়েছে না? অতএব সংবিধানের অধীনে শপথ দিতে হবে বলা হয়েছে। আপনারা সকলে ভুলে গেছেন। এখন আবারও কিন্তু এটা মব সংস্কৃতি, এটা করা যাবে না, ভাঙচুর করবেন না, এই কথাগুলো বলবার আগে আমাদেরকে ক্রিটিক্যালি বলতে হবে আমরা কি বোঝাতে চাইছি, এটা বলতে হবে। সেটা হলো এই যে বাংলাদেশ আজকে এই আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে আমরা যা কিছু করি না কেন, এটা সতর্কভাবে করতে হবে। কিন্তু জনগণের যে কোনো ক্ষোভ বিক্ষোভকে হঠাৎ করে নিন্দা করবেন না। এটা আপনার শত্রুদেরকে শক্তিশালী করে, আপনার শক্তিকে শক্তিশালী করে। আভ্যন্তরীণ তর্ক আভ্যন্তরীণ ভাবে করুন, নিজেদের তর্ক নিজেদের মধ্যে রাখুন, পাবলিক নিয়ে নেবেন না সব তর্ক। সব কাজ আমরা গণ অভ্যুত্থানের সময় ঠিক করি নাই। পৃথিবীতে কখনো কোনো গণ অভ্যুত্থান বলি কি স্বাধীনতা যুদ্ধ বলি সঠিকভাবে আইন মেনে, নীতি নৈতিকতা মেনে চলে, এটা চলে না। ফলে যেসব তর্ক নিজেদের আভ্যন্তরীণ তর্ক নিজেদের অভ্যন্তরে রাখেন, আর যে তর্কটা আপনার শত্রুর বিরুদ্ধে, এটা তার হাতে অস্ত্র তুলে দেবেন না। ফলে আপনাদের এখনো আমরা মনে করি আমাদের অনেক কথা বলার আছে, আমি সময় বেশি নেব না, আমি একটু অসুস্থ বটে, কিন্তু আমার পূর্ণ আপনাদের প্রতি আস্থা রয়েছে। যদি আমার এসব ক্ষুদ্র কথাগুলো, আমার এই সাবধান বাণীগুলো আপনাদের কাজে লাগে, যদি কাজে লাগে, তাহলে আশা করব যে আমরা বিভিন্ন সময় আমরা এই কথাগুলো বলবো। কিন্তু আমরা মনে করি সবার আগে আমাদেরকে কিছু কিছু ধারণা পরিষ্কারভাবে আমাদেরকে বোঝা দরকার। আমাদেরকে প্রথম কাজ হচ্ছে গণসার্বভৌমত্ব কায়েম, আর গণসার্বভৌমত্ব কায়েম করতে হলে 1 নাম্বার 72 সালের সংবিধান বাতিল করতে হবে, চুপ্পুকে অপসারণ করতে হবে। 3 নাম্বার একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে। কিন্তু আপনারা জানেন সোজা আঙ্গুলে ঘি ওঠে না, সোজা আঙ্গুলে ঘি ওঠে। ফলে
সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে তৈরি হয়ে যান পরবর্তী আন্দোলনের জন্য। কিন্তু সেটা যেন আগের চেয়ে অনেক সুশৃঙ্খল, আগের চেয়ে অনেক সুচিন্তিত, আগের চেয়ে লক্ষ্য সম্পর্কে পরিষ্কার থেকে আমরা এই আন্দোলন, এই সংগ্রামটা করতে পারি, যেন শহীদের রক্তের সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা না করি। মায়ের যে হাহাকার আমরা আজকে শুনলাম, সেই হাহাকারটুকু যেন আমাদের বুকে থাকে এবং যেন নিজেকে প্রতিদিন বলি আমাকে নতুন করে বুঝতে হবে, আমাকে প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা স্লোগান, প্রত্যেকটা রণধ্বনি আমি যা কিছু দিই না কেন তা চিন্তা করে ভেবে সকলের সঙ্গে আলাপ আলোচনা করে আমাদেরকে সামনে এগোতে হবে। আমি আপনাদের সাফল্য কামনা করি। আমার কাছ থেকে আপনারা সবসময় নিঃশর্ত সমর্থন পাবেন, সমালোচনা পাবেন বটে, কিন্তু নিঃশর্ত সমর্থন পাবেন। আমি আপনাদেরই ভাই, আমি আপনাদেরই মানুষ, আমি আপনাদের চেয়ে বয়সে বড়, কিন্তু এই বয়স আমি তো কাটিয়ে এসেছি। আমি বুঝতে পারি, আমাদের ভুলগুলোও বুঝতে পারি এবং ফলে আপনাদের ভুলগুলোও ধরতে পারি। যদি ধরিয়ে দেই আমার উপর রাগ করবেন না, কারণ আমি চাই আপনারা আগামী এই যে দল করতে চাইছেন এটা যেন আপনারা সফল হন। তার জন্য আমার পক্ষ থেকে 100% নিঃশর্ত সমর্থন সবসময় জারি থাকবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।